সুপ্রভাত বন্ধুরা, আমের আটি দেখিয়ে ভিডিও শুরু করছি। সকাল 7টার দিকে উঠেছি, আয়ুষের বাবা উঠেছে আর আমি উঠেছি। এগুলো জিনিস দেখে আর ঘুম ধরছে না। তার মধ্যে দেখো বৃষ্টি, বলো মানে কি বলবো, যে এত খারাপ পরিস্থিতি, তার মধ্যে কি বৃষ্টি হওয়াটা খুব জরুরি। দেখো তো চারিদিকে বৃষ্টি মানে হচ্ছে, আর এই দেখো অবস্থা অবস্থা ঘরের অবস্থা। দেখো রাতের বেলা কালকে দেখিয়েছিলাম, আমার রাত্রিবেলা করে মানে ফুচকা দুধ খায়, তো সকালবেলা উঠে ভীষণ খিদে পায়, তো প্রত্যেকদিন কিন্তু ফাঁকা পাই না খাওয়ার জন্য। তো আজকেও বললো তুমি একটু খেয়ে নাও তারপরে কাজে লাগো। আর ও গেছে দিদাকে আনতে, দিদা ফোন করলো আসবে, তাই দিদাকে আনতে গেছে। বন্ধুরা ও বললো দিদার যে জামাই আছে বললো কি একটু এগিয়ে দিতে বলো, আমার তো এই মুহূর্তে সময় হচ্ছে না, এত কাজ বাড়িতে, একটু এগিয়ে দাও, একটু টোটো করে চলে আসো তোমরা। দিদা বলে থাক আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, তো বলে থাক হেঁটে হেঁটে আসতে হবে না, তাহলে আমি তোমাকে নিয়ে আসছি। পরে এই যে এখনই আনতে গেল আর কি। তো চলো আস্তে আস্তে বাসনগুলো বার করি, করে নিয়ে কাজবাজ লাগিয়ে আর কি। তো চলো দেখো আস্তে আস্তে শুরু করি। এই তো শুরুটা বাসন দিয়েই করলাম। প্রথমে চলে আসলাম এই ঘরে, বাসনটা কলের মধ্যে রেখে বাসন, তো এই ঘরে চলে আসলাম। এই ঘরের বিছানাটাকে একটু ঠিক করি, কারণ ওই ঘরের বারান্দাটা আমি কোথা দিয়ে ধরবো মানে ভাবতেই পারছি না। তো ভাবলাম একদিক থেকে না একদিক থেকে তো শুরু করতেই হবে। তো এইখানে বিছানাটাকে একটু ঠিক করে নিলাম, ঠিক করে নিয়ে এইবারে এই যে ব্ল্যাঙ্কেট দুটো তুলে রাখবো আর কি। আর এটার যে তোষকটা আছে সেটা নিচে আছে, ও উঠলে পরে তারপরে তোষকটা পাতা হবে আর কি। এখন পাতা হয় না, বিকেলে পাতা হয়, দেখা যাক, তবে পরে পাতবো। তার আগে যেগুলো ভাঁজ করে রাখছি দেখো, কোনোখান দিয়ে তো শুরু করতেই হবে, তবে কি করব বুঝে পাচ্ছি না, তাই এইখান থেকেই শুরু করলাম আর কি, যেখানে কম আর কি আছে। মানে এক ফোঁটাও ভালো লাগছে না এগুলো দেখে, মনে হচ্ছে ইস কেউ যদি একটু থাকতো, একটু যদি কেউ পরিষ্কার করে দিত, দেখতাম সব পরিষ্কার হয়ে গেছে, এমন মনে হচ্ছিল। কালকে তোমরা অনেকেই কমেন্ট করেছো, বলছো প্রিয়া তুমি কিভাবে পরিষ্কার করবে। অনেকেই মানে ভাবছে বলেছো যে এটাও যে পাশে থাকলে অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে আমি তোমাদের বাড়ি যেতাম, পরিষ্কার করে দিতাম, এরকম অনেকেই বলেছো। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তো তোমাদের সাপোর্টটাই প্রয়োজন, আর কিছুই নয়, এগুলো থাকলেই হবে, বাকিটা আমি ম্যানেজ করে নিতে পারবো সবটাই। দেখো এই যে ড্রেসিং টেবিলটা এখন মুছে টুছে পরিষ্কার করছি, অনেক কিছু বেরিয়েছে এই ড্রেসিং টেবিল থেকে। শেয়ার করি, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা বলছি, যখন আমি মেকআপের কোর্স করছিলাম, যেটা কমপ্লিট করতে পারিনি সর্বপ্রথম আর কি। তো আমাকে ওখান থেকে বলেছিল যে আস্তে আস্তে জিনিসগুলো কেনো, একটা একটা করে জিনিস কিনলে তবেই না জমবে। যেমন ধরো মেকআপের অনেক কিছু থাকে, লিপস্টিক, প্রাইমার, হাব্বা ডাব্বা মেকআপ, কী বলে কনসিলার, যা যা থাকে মেকআপ একটা প্রোডাক্টে সবাই জানো। আমাকে বলছিল একটা একটা করে কিন, তাহলে একবারে বেশি কিনতে অসুবিধা হবে না, একবারে কিনলে তো অসুবিধা হবে, একটা একটা করে কিন। তা আমি দাম জিজ্ঞাসা করছিলাম যে মেকআপের কী দাম, কনসিলারের কী দাম, এবং তো লিপস্টিক দামটাও জিজ্ঞাসা করছিলাম। তো লিপস্টিকের দাম বলো 500 টাকা করে, একটা 500 টাকা। আমার শুনে মাথা টাথা ঘুরে গেছে, বাবা জীবনে কোনোদিন একটা বোধ 50 টাকা দামের লিপস্টিক কিনেছিলাম, সেটা মানে এতটাই ভালো ছিল, ওটাই সবাইকে বলতাম দেখো আমি 50 টাকা দামের লিপস্টিক কিনেছি, মানে আমার বোনদেরকে বলতাম দেখ বোন এটা 50 টাকা, এটা 50 টাকা করে বলতাম। সেখানে 50 টাকার জায়গায় 500 টাকা শুনে মাথা টাথা খারাপ হয়ে গেছে। তো দেখো ঠাকুর করুক, আজকে লিপস্টিক তো আমি খুব লিপস্টিক প্রেমী একজন মানুষ, তবে এখন তার সেরকম সুযোগ হয় না, যখন সাজিয়ে একটু দিই, বাট লিপস্টিকটা আমার খুব ভালো লাগে। তো এখন দেখো ভগবান মানে কি বলে না, ওই তো উপরওয়ালা জব দেতা হ্যায় চপ্পর ফাড়কে দেতা হ্যায়, কাজে কর্মে সৎ থাকতে হবে তবেই। দেখো এত প্রমোশনাল লিপস্টিক এক ঝুড়ি, সব খারাপ হয়ে গেছে। আরও আছে যেগুলো এখন নতুন আসছে, ওটাও এক ঝুড়ির বেশি হবে। আরও যেই নতুন লিপস্টিক যেগুলো আর কি এখনও ভালো আছে, সেগুলো দেখো এরকম একটু একটু শুকিয়ে গেছে। আমি আবার হাতে দিয়ে দেখছিলাম কোনটা কি আছে, একদমই শুকিয়ে গেছে, বেকার ঠোঁটে দিলে ঠোঁট খারাপ হয়ে যাবে। প্রায় 2-2.5 বছর 3 বছর আগে লিপস্টিকের দামই নাকি 500 টাকা গো, কেমন করে কি করব। তখন ও বলে দেখো আস্তে আস্তে, তারপরে তো ও একটা লোন নিয়েছিল, তখন কত 15,000 টাকার লোন নিয়েছিল, মেকআপের প্রোডাক্টই কিনে দেবে বলে আমাকে, কারণ বিয়ে বাড়িতে সাজাবো সেই জন্য। পরে পুরো লোনটাই ও চুকিয়েছিল, তখন তো আমি সেরকম কিছু করতাম না, ওই বিয়ে বাড়ি 1-2 সাজাতাম এই আর কি। তখনও সাজাতাম না, জিনিস কিনেছি তারপরে সাজিয়েছি। তো চলো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে। কত লিপস্টিক, এগুলো সব এই ড্রেসিং টেবিলটা গোছালাম, যে এই ড্রেসিং টেবিলটা এখানে পেলাম, এগুলো সব খারাপ হয়ে গেছে, বেকার এখানে রেখে লাভ নেই, আমি এগুলো পরিষ্কার করছি।
পুরো ড্রেসিং টেবিল জুড়ে জিনিস ছিল, সব পরিষ্কার করলাম। আজ ঠিক করেই নিয়েছি ঘরের যতগুলো অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে সব বাইরে বার করে দিব। দেখো ঘরে জমতে জমতে কিন্তু অনেক কিছুই জমে, তো সেগুলোর জায়গা থাকলে অবশ্যই রাখা যায়, কিন্তু আমার একদমই জায়গা নেই। এই যে ফ্ল্যাটে এত জামা কাপড়, প্রমোশনে হ্যান ত্যান কত রকম জামা কাপড় আছে, সেগুলোকেও তো এনে রাখতে হবে। তাই ভাবলাম যেগুলো পরা হয় না বা ইউজ করা হয় না সেগুলো কিছু একটা ব্যবস্থা করতে হবে। কেন কিসে চান্স পাইলি? চুপ কর বোন, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। আগে করে নি তারপর। তাহলে আমরা টিভিতে দেখতে পাবো, দেখা যাক কোথায় দেখতে পাবি, সব তো আপডেট পাওয়াই যাবে, তাই না? এখন বলবো না, তার কারণ নজর নাম কি কুছ চিজ হতা है। বলে কে নজর দিবে তোমাদের? তোরা দিবি না, যারা শুভাকাঙ্ক্ষী তারা দেবে না। অনেকে আছে না, মানে কারোর ভালো কেউ চোখে দেখতে পারে, নিজেরাও কিছু করবে না, আবার অন্যদের ভালো চোখে দেখতে পারে না। এক্স্যাক্টলি। চলো, ও বলে কি খুশির খবর, কি বলে চান্স পেয়েছে। যাই হোক, ওর ভিডিওতে তোমরা দেখতে পারবে, শুনেও ভালো লাগে। এবারে আমি কাজ করি, আগে ছেলেকে ঘুম পাড়ালাম, দেখবে ওই দেখো দুইজনই ঘুমাচ্ছে। চলো, তো দেখতেই পারলে এদিকে ভাত বসিয়ে দিলাম, কারণ ও তো যাবে হসপিটালে। তো যাওয়ার আগে ভাত দিই, কারণ আস্তে আস্তে অনেকটা লেট হয়। আয়ুষের স্কুল করিয়ে তারপরে একবারে 3:30টার দিকে আসবে। এই যে ধরো এখন বার হবে 11টার দিকে, তো পরে তো আবার দুপুরে খিদেও পেয়ে যায়। বেকার প্রত্যেক দিন হোটেলে খাওয়া কিন্তু মানে বড় কথা নয়, বুঝতেই পারছো। আর হোটেলের খাবার কিন্তু একদিন দুদিনের জন্য ঠিক আছে, প্রত্যেক দিন কিন্তু ভালো লাগে না। তাই আমি কি করি, সমস্ত কাজ ফেলে আগে কিন্তু খাবারটা দিয়ে দিয়ে তারপরে যে কাজগুলো আছে আমার হাজার লেট হলেও সমস্যা নেই, সেগুলো আমি করি। এইদিকে দেখো, একেতে তো পুরো বাড়িঘরের অবস্থা খারাপ, তার মধ্যে মাও কালকে সবজি টবজি এনেছিল। তো এই যে একটু পরে ঠাকুমাকে আনতে গেছে, এনে তারপরে যাবে খেয়ে দে। তো ঠাকুমা বলছি, দিদা আবার সবজি নিয়ে আসবে। তো সবজিগুলোকে গোছাচ্ছি। ফ্রিজটাও তো পরিষ্কার হয়নি, নাহলে ফ্রিজে ঢুকিয়ে রাখতাম আর সবজিগুলো নষ্ট হবে। আমার কিন্তু পুরো রান্নাঘর অগোছালো হয়ে আছে, তবুও তার মাঝখানেই আমি কিন্তু রান্নাবান্নাটা করছি। বারান্দা কিন্তু পুরোটাই ব্লক, যাতায়াতে যে কি কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে। কালকে ভয়েস দিতে দিতে আমি ঘুমিয়েই পড়ছিলাম, তোমরা অনেকে কমেন্ট করেছো দিদিভাই তুমি ঘুমিয়ে পড়ছো। কি করব, কাজের শেষে বললাম আগে সব কিছু রান্নাবান্না করে দিই, তারপরে আর কি ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে করতে অনেকটাই কিন্তু রাত্রি হয়ে যায়। এই যে দেখো কত কত সবজি, এগুলোকে এখন কোথায় যে গুছিয়ে রাখবো। ওই দেখো 2 গামলা, 1 গামলা ডিব্বা আর 1 গামলা হচ্ছে বাসন। ওই বাসনটাকে তো উপরে উঠিয়ে রাখবো আর ওই ডিব্বাগুলোকে ফেলে দিতে হবে আর কি। আর ফ্রিজটা দেখতে পাচ্ছ, আমি তো মানে দেখে তো পুরো অবাক, এগুলো কীভাবে গোছানো হবে, মানে কি বাজে পরিস্থিতি হয়ে আছে ফ্রিজটার। মনে হয় যেন কবে থেকে কেউ আর কি গোছায় না। লেকি তোমার বাড়ির ডোকা পাতা, ওরে শরীর ভালো আছে তো? মাথা ঘুরানি কমছে? কি বা ধরি যাচ্ছে পাপড়। দেখছেন বাড়ি ঘরের কি অবস্থা হয়েছে। দেখো দিদা তো এসেছে, আমার বর গিয়ে এইমাত্র নিয়ে আসলো, এখনও তাড়াতাড়ি খেয়ে দিয়ে যাবে। আর দেখো কত কিছু নিয়ে এসছে, আমি ডোগা পাতা ভালো পাই তাই কুমড়োর ডোগা নিয়ে এসছে, পাঁপড় নিয়ে এসছে ব্যাগটাতে করে। চলো বন্ধুরা একটুখানি ফ্ল্যাটে চলে যাই, ফ্ল্যাটটাও দেখে আসি। এই দেখো কি অবস্থা হয়ে আছে, কারণ আমি তো ওইখানে ছিলাম না, ওকে বলেছিলাম একটুখানি ভিডিও করে নিয়ে আসতে, আর এগুলো কি করছে না করছে একটু যেন মানে দেখতে পারি, একবার লাস্ট দেখা আর কি ফ্ল্যাটটা। যতই হোক বেশ কয়েক মাস, প্রায় 8 থেকে 9 মাসের মতন আমরা এই ফ্ল্যাটে থেকেছি, আর 8 থেকে 9 মাস কিন্তু কম নয়। তারপরে তো সব কিছু গুছিয়ে একটা তো মায়া তো থেকেই যায়, তাই না? তোমরাও দেখছো, আমিও দেখছি ও কী কী করছে। ওই যে ওইখানে রান্নাঘরের যত সমস্ত জিনিস আছে, রান্নাঘরের বাসন সমস্ত কিছু একসাথে করে এই যে ব্যাগগুলো ঢুকাচ্ছে। ওর সাথে ওই এক যে মনোযোগ গেছিলো আর কি, ওর এক বন্ধু, তো দুজনে মিলেই কিন্তু দেখো এই যে সব আলমারির কাপড় চাপড় নামিয়ে নিয়েছে। আমাদের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত কিন্তু এই আলমারিটা আসেনি, এটা আজকের মধ্যে যাবে, গিয়ে নিয়ে আসবে আলমারি। আর হচ্ছে ঠাকুরের জিনিস, মানে ঠাকুরের আসন টাসন যা আছে, তো দেখো একটা বস্তায় ভরে সমস্ত কিছু এই যে এখন নিয়ে যাচ্ছে। কালকে বলেছিলে যে তুমি কেন কান্না করেছো, আসলে আমি আয়ুষকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি কষ্ট হয় যেতে স্কুলে, তো বলছিল হ্যাঁ কষ্ট হয়। তো ওটা ভেবে আমার চোখে জল চলে এসেছিলো, আর কিছুই না। তো এবারে দেখো রান্না বসিয়ে দিচ্ছি এখানে। কড়াইটাও তোমরা বলেছো যে কালো কড়াই, যাকগে ফাইনালি আমার ভালো কড়াইটা চলে আসলো, যেটা কিনা প্রমোশন থেকে পেয়েছিলাম, তোমরা সবাই জানো। তো আজ থেকে এই কড়াইটাতেই কিন্তু রান্নাবান্না হবে। গ্রাম না শহর ভালোবাসি, এটা নিয়েও কিন্তু তোমরা বলেছো দিদিভাই তুমি তো গ্রাম ভালোবাসো, বোন তুমি তো গ্রাম ভালোবাসো, তাহলে কেন শহরে থাকার জন্য কান্নাকাটি করছো? না গো, আমার তো গ্রাম পছন্দ, আমি তো গ্রাম ভীষণ ভালোবাসি। কিন্তু ওই যে বললাম আমাদের শহরে যাওয়ার তো একটাই কারণ না, আমার ছেলেটা যাতে ওখানে স্কুলে ভালোভাবে পড়তে পারে বা ওর যাতায়াতে কোনো রকম কষ্ট না হয়।
তো সেই জন্যই যাওয়া, তো যেটা কিনা বন্ধ হয়ে গেল। অবশ্য মানুষকে সব কিছু শিখতে হবে, পরিস্থিতি যেরকম সেরকমভাবেই মানিয়ে নিতে হবে। আমার আয়ুষকেও সব কিছু শিখতে হবে যে পরিস্থিতি কি পড়েছে, আমাকে পরিস্থিতির হয়ে লড়াই করতে হবে, তাই না? সব সময় যে ভালো পরিস্থিতি থাকবে মানুষের তা নয়। দেখো আজ দুটো ভালো মন্দ খেতে পারছি, কাল যে খেতে পারবো তার কোন গ্যারান্টি আছে বলো? মানুষের জীবনে, আমাদের যখন ছোট ছিলাম, আমি আমার জীবনে অনেক রকম উত্থান পতন দেখেছি, মানে আমার বাবা মায়ের লাইফে আর কি, মানে যখন ছিলাম পাপার। তো সেক্ষেত্রে সেটাই বলবো, মানুষের দিন কখনো ভালো যায় কখনো খারাপ যায়। তাই কি বলো তো, আমাদের সব কিছু শিখতে হবে, সব কিছু শিখে বড় হতে হবে যে না, দিন আজ ভালো আছে তো কাল খারাপ যেতেই পারে। আজ একটু কষ্ট করে যাচ্ছে, কাল হয়তো দিন ভালোও আসতে পারে। তো এটাই হচ্ছে পরিস্থিতি, তাই না? এখন বাচ্চা কাচ্চাকে যদি আমি সুবিধা দিয়েই বড় করি যে না তোমার এরকম সব রকম সুবিধা আছে, তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা আমার সেইভাবেই বড় হবে। তো দেখো সকাল সকাল কিন্তু আজ রান্নাবান্না হয়েই গেছে। তো আয়ুষের বাবাকে দিলাম খেতে, ও খেয়ে চলেও গেল। তারপর ডোনাকেও বললাম যে তুইও চল, সবাই মিলে একটু করে খেয়ে নিই সকালবেলা। তো এদিকে দেখো একটুখানি বেগুন ভাজা আবার ডিমের অমলেটও করে নিয়েছি। তো এই দিয়ে সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি আর কি। তো চলো এবারে সমস্ত খাওয়া দাওয়ার পর মানে 1 মিনিটও বসার চান্স নেই, কারণ বাইরে প্রচুর কাজ ছিল, কোনো কাজ হয়নি। আজও হয়তো রাত হয়ে যাবে কাজ করতে করতে। তো দেখা যাক কতটা কি হয়। এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এরকম ঝুড়ি কিন্তু আমার দুটো আছে। আমি জানি আবারও তোমরা দাম জিজ্ঞাসা করবে। ঝুড়িটার দাম হচ্ছে 1200 কি 1300 টাকা এরকম সামথিং ছিল। তো দেখো ভালো করে ঝুড়িটাকে ধুয়ে নিচ্ছি। এটাকে আর রান্নাঘরে ঢোকাবো না, কারণ রান্নাঘরে কিন্তু আমার অলরেডি একটা আছে। তো এটাকে ভাবছি খুশ আর আয়ুষের ঝুড়ি বানিয়ে দেবো। মানে দুজনের জামা কাপড় রাখার জন্য ভালো হবে আর কি। খুশের তো কত ওষুধ টষুধ ক্রিম সাবান টাবান থাকে আর কি। তো সেগুলো, তারপর দুধের বোতল, ফ্লাক্স আর হচ্ছে জামা কাপড় থাকে, আর নিচে আয়ুষের জামাগুলো রাখবো। তো দুজনের এই ঝুড়িটা বানিয়ে রাখলে কি বলো তো, চারিদিকে এলোমেলো হয়ে থাকবে না, বেশ ভালোই হবে। তার জন্য এটা বড় ঘরে ঢুকে রাখবো, এটাকে আর রান্নাঘরে ঢোকাবো না। রান্নাঘরে জায়গায় নেই, কোথায় রাখবো বলো? তো দেখো এটাকে ভালো করে ঘষে ভালো করে ধুয়ে এটাকে আগে শুকোতে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু একদমই নিশ্চিন্ত। তো এইবারে দেখো ওই যে টেবিলটা ছিল, এতদিন ব্যবহার করেছি, অনেক হেল্প হয়েছে টেবিলটা ছিল, কিন্তু এখন তো জিনিস অনেক হয়ে গেছে, তাই টেবিলটা বাইরে রাখা হলো। পরে ওইটাকে কোনো একটা ঘরে ঢুকিয়ে দেবো। এটা তো ওদের টেবিল, ওদের যেহেতু ঘরটা হয়েছে, ছাদটা ঢালাই হয়েছে, তো ওখানে ভিতরে ঢুকিয়ে রাখবো আর কি। আর বাইরে থাকলে রোদে বৃষ্টি একদম কিন্তু খারাপ হয়ে যায়। সাড়ে 6 এসে সময়ও পেলো না, ও কী বা করলো, করে খেয়ে দিয়ে গাছে মুখে বের হলো আর কি। তো এখন ফ্রিজটা না ঢোকালে তো কিছু করতে পারছি না। এই ঘরের যে আমাদের শোকেসটা পুরনো, সেটাকে ওই টিনের ঘরে নিয়ে যাবো। টিনের ঘরটা হয়তো অনেক সুবিধা হয়েছে, ওই ঘরটা অনেকটা বড়, ওই ঘরটাতে জিনিস ঢোকাতেও সুবিধা হবে। ওই যে খুশ কান্না করছে, খুশকে এই মাত্র স্নান টান করে দিদার করলে দিলাম। এবার এই যে পর্দাগুলো ভাঁজ করে দিচ্ছি, এগুলো তো ধুতে হবে, কিন্তু এখন ধোয়ার সময় নেই। ঠিক আছে, এখন আমি এই যে লাল ঝুড়িটা ধুয়ে নিলাম, আমাদের বাবুর জামা কাপড়গুলো রাখবো। চলো দেখতে থাকো কী করি। এখনো ভিডিও এডিটিং হয়নি। খাওয়া দাওয়াটা হয়েছে, এটা একটা নিশ্চিন্তা, বল না হলে খাওয়াটা কখন করতাম। পেটে খাবার না কাজ করবি। রান্না করে দাও বা। তো চলো আবারও কাজে লেগে পড়ি। রোদ যা মারাত্মক উঠেছে সকাল থেকে, কি বলবো। আজ তো আমরা ঠিক করেই নিয়েছি, আজ আর সকালের মধ্যে কাজ হবে না, আজ তো রাত্রি হয়ে যাবে। তো এখানে আস্তে আস্তে করে কিছু কিছু করে সরিয়ে বারান্দাটাকে ফাঁকা করছি আর কি। আর এদিকে ঝুড়িটাও শুকিয়ে গেছে, সেটাকে ঘরে নিয়ে আসলাম। আর দেখি আস্তে আস্তে একটার পর একটা করতেই হবে। আরও কাপড় তো আছে, বস্তাগুলো আস্তে আস্তে খুলতে হবে। তো ভাবছি রান্নাঘরটা এদিকে মুছে নিই, ফ্রিজটা তাহলে ঢুকাতেও সুবিধা হবে। পুরো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে ফ্রিজটা ঢুকিয়ে বারান্দাটা তাহলে কিন্তু আরও ফাঁকা হবে। তো প্রথমে তো বুঝতেই পারছিলাম না আসলে কোন কাজ দিয়ে শুরু করব। একবার কাজটা ধরলে কিন্তু দেখবে যে না হয়ে যায়। কিন্তু আমার কেন হয় না, এই যে মাঝে মাঝে ছেলে উঠে যায়, ছেলেকে খাওয়াতে হয়, এই করে করে আবার ইচ্ছে করে না। মানে একটা জোশ আনি যে কাজ করব, তারপর যখন আবার ছেলেকে খাওয়াতে আসি, আবার সেই জোশটা যেন কোথায় উড়ে যায়। মানে এরকম করতে করতে সারাটা দিন কিন্তু এইভাবেই কাজ করেছি, যতবার ছেলে উঠেছে গিয়েছি। তো এইবারে দেখো ফ্রিজের যে জায়গাটা আছে, যেখানে ফ্রিজটা ঢোকানো হবে, ফ্রিজ তো পরিষ্কার করা হয়েই গেছে প্রায়। তো এবারে এই জায়গাটার মধ্যে ফ্রিজটা রাখা হবে, যেটা আগের জায়গা। আর ওই দেখো কালার করা হয়েছিল, পুরো ঘর কালার হয়েছিল। আগে ফ্রিজটা এখানে ছিল বলে ওই জায়গাটা এখনও সাদা আছে, ওই জায়গাটার ফ্রিজটাকে সরিয়ে কিন্তু কালার করা হয়নি। তো পুরো ঘরটা একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি, এতে কাজটাও আমার অনেকটা এগিয়ে যাবে। মানে ওই যে বললাম, এক পাশ থেকে কাজ করে 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 বের হচ্ছি। তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি, বাসন টাসন সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবারে বাইরের কাজ আরও আছে। ফ্রিজ রাখার জায়গাটা পুরো পরিষ্কার করে দিলাম, উপরে স্ল্যাব মুছে নিয়েছি, এখন নিচটা মুছবো ফ্রিজটা ঢোকানোর পর। এই ফ্রিজটা ঢোকানোর পর তাহলে এই রাস্তাটা ফাঁকা হবে। তাহলে এই যে ভিতরে শোকেসগুলো দেখতে পাচ্ছ, শোকেসটাকে বার করবো, কিন্তু কিভাবে বার করবো, এত জিনিস, হায় ভগবান, পুরো অবস্থা খারাপ। তো বন্ধুরা ফ্রিজটা পুরোটাই চকচকা হয়ে গেছে, দেখো
তো চলো এবার ফ্রিজটাকে ঢোকানো হবে। তো এবারে ফ্রিজটা ঢোকানোর পালা বন্ধুরা। ও আমাকে বলছে পেছনটা আমি ধাক্কা দেবো, তুমি পেছনে ধরবে আর আমি সামনে দিকে ধরে নিয়ে আসবো আর কি। ফ্রিজটা হালকা যদিও বা, তো ওই যে দেখো পেছনে একটু ঠেলা দিয়েছে, আমি ধরেছি, হালকা একটু সাপোর্ট দিয়েছি আর ও এভাবে টেনে ভেতরে ঢুকে নিয়ে আসছে। তো ফ্রিজ তো বললাম পুরো পরিষ্কার। এবারে ওই যে কটটা লাগিয়ে দেবে। আর পেছনটা তো আমাদের ওই ইঁদুর ঢুকে জন্য ওই দেখো কি লাগিয়ে দিয়েছিল, কি বলো ওটাকে, ওই নেট লোহার আর কি, যাতে ইঁদুরগুলো না ঢোকে। আর এবারে লাইটটা একটু খারাপ হয়েছে, সেটাকেই দেখছি আর কি। মোটামুটি ফার্নিচার যা যা ছিল ঢোকানো কমপ্লিট। এই যে লাল ঝুড়িটাও গোছানো হয়ে গেছে। এবার এই যে প্রমোশনের যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো ওই বাসন কোসন, এগুলো রান্নাঘরে তো জায়গায় আসছে না, তাই আলমারির উপরে দেখো উঠিয়ে রাখছি আর কি। আপাতত রাখছি, পরে গোছাতে হবে। তো বন্ধুরা কাপড়ের দোকান দিয়েছি দেখো, এখনো তো কাপড় এলা মাত্র গুছানি হইলো, আরো এই যে এই শয়তান বোন একটা আমার, মানে আমার যেইটা দেখবে ওই যে দেখো জামা কিন্তু পাস করছে ওই দিয়ে। খবরদার মিথ্যা কথা কবি না, তুই আর কি লাগে তুই নিয়ে যা না, ওইটা আমি গরমে পরবো বুনু। আমার লিপস্টিক, আমার সব কিছু হরপ করে। তো বন্ধুরা আমরা এক ব্যাগ জামা বার করেছি, সব ভালো। সেটা হচ্ছে দেবো কাউকে পরতে আর কি, জামাগুলো ভালো জামা, বেকার আমার গদরেজে রেখেও লাভ নেই, তাই না? এটা লাগলে না, এটা ও ভালো জিনিস দিব, পছন্দ হবে না, পছন্দ হইতে হবে তোমার, ভালো জিনিস তোমার পছন্দ হবে না তো। হয়েছে, এখন তাড়াতাড়ি করি। তো ভাবছিলাম এই শোকেসটাকে এই যে এই ঘরটাতে রাখবো। শোকেসটা খুবই ভালো, এটা আমার বিয়েতে আমার কাকু দিয়েছিল। শোকেসটা খুব ভালো, কালার খারাপ হয়ে একটু কাঁচ ভেঙে গেছে। তো ভাবলাম এটাকে এখানে রাখি, পরে এখন তো আজকাল অনলাইনে অনেক কিছু পাওয়া যায় দেখবে, ওই যে ওয়ালে যে লাগায় কতগুলো পাতলা পাতলা কাগজ, সেগুলো দিয়েও কিন্তু এখন দেখছি এরকম শোকেসগুলো ডেকোরেশন করে, বেশ ভালোই লাগে। তো দেখো এই ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি। ঘর কিন্তু গোছানো হয়নি, তবে ভাবলাম না এই ঘরটা সকালে অর্ধেক পরিষ্কার করে গেছি, সেটাকে এখন পরিষ্কার করে নিই। তো এই যে এবার শোকেসটা ভিতরে ঢোকানো হবে। আর ঘরটাকে একটা পাশ পরিষ্কার করেছি। এই শোকেসের যত আমার পুরনো কুর্তি শাড়ি ছিল সব একটা ব্যাগে রেখেছি কাউকে দেবো বলে, আর শোকেসটা ফাঁকা রেখেছি। এখন এই শোকেসে আমার যেই কাপড়গুলো ওইখানে ভাজ করে রেখেছি সেইগুলোকে এখানে রাখবো। আর আলমারিটা আসলে সেখানেও তো কাপড় টাপড় ঢুকবেই, আছে অনেক কাপড়। তো এই শোকেসটা কিন্তু একদমই ফাঁকা করে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখনও স্নান করিনি, বাজে কিন্তু 7টা। তো এখন আয়ুষকে টিউশনে নিয়ে যাচ্ছি, খুশসোনাকে ঘুম পাড়ালাম, দুধ খাওয়ালাম। তো এখন দিদাকে ওখানে বসিয়ে ডোনা স্নান করলো। তো এখন আমি রান্নাঘরটা মুছে স্নান করব। দেখো সব যে গোছানো হয়েছে তা বলতে পারবো না, মোটামুটি গোছানো হয়েছে। এগুলো তো পরে আবার গোছাতেই হবে। তো মোটামুটি চোখের দেখার জন্য মোটামুটি গোছানো, এখনও টিনের ঘর ভালোভাবে গোছানো হয়নি, অর্ধেক গোছানো হয়েছে, এই পাশটা এখনও বাকি আছে। আর 100 টাকা হাতে নিলাম, ভাত নেই, ভীষণ খিদে পেয়েছে। আয়ুষ ভাত ছিল, আয়ুষ খেলো। আয়ুষের বাবা তো না খেয়েই চলে গেল হসপিটালে, হয়তো দোকানে খাবে। এখন আমি দিদা ডোনা কি খাবো। আর এখন এই মুহূর্তে এক ফোঁটা রান্না করতে ইচ্ছা হচ্ছে না, রান্না তো করবো একটু লেট করে, তা পরোটা আনতে দেবো, দেখি কাকে পাই। চলো গল্প করতে লেগে গল্প গল্প খামচি কে দিল, খামচি চোখে লাগে, নাকটা পুরো দায়া খামচি, খামচি কে লাগে, খামচি কুদু 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 বাবা ডালে বাবালে। মানি কোথায়, মানি দাদা বই পড়ে যাচ্ছে। এটা পড়লে না দেখ না আইল্যান্ডস গুলো পুরো একটা ব্রাউন ব্রাউন। আমি শুনে বাবা ধরে এইমাত্র স্নান করে চলে আসলাম। এখন আমরা খাবো পরোটা। খিদে পেয়েছে, ভাতের খিদে পেয়েছে, আমার ভাতের খিদে পেয়েছে। যাকে ভাত আর একটু পরে বসাবো, একটু রেস্ট নেবো সবাই, তারপরে, তাই না বলুন, একটু রাতের দিকে। আয়ুষ ভাত খেয়ে গেছে নিশ্চিন্ত। তো এখন আমি দিদা আর ডোনা পরোটা খেয়ে নেবো। তো চলো।
তো এদিকে দেখো পরোটা আর ঘুগনি, এই যে বুনুও স্নান করলো, আমরা দুজনেই এই জাস্ট স্নান করলাম, দিদাও এই মাত্র স্নান করলো, বাজে কিন্তু এখন 7:30টার মতন আয়ুষকে টিউশনে দিয়ে আসলাম। তো বন্ধুরা চোখে ঘুম দেখতে পাচ্ছ একদম, এই যে এই জায়গাগুলোতে চোখে ঘুম চলে এসছে। তারপরেও বুনু আছে, দিদা আছে, রান্না তো করতেই হবে, বুনু থাক দিদা থাক, আমাদের জন্য আয়ুষের পাপার জন্য তো রান্না করতেই হবে, রান্না করতে হবে। আমি একা থাকতাম রান্না করতাম না, ছেলে আছে, আয়ুষের পাপা আছে, তারপরে আর অবশ্য নিজেরও খাওয়ার দরকার আছে আজকে, আমি না খেলে আবার ছেলে খেতে পারে না। তো যাই হোক সবার জন্য রান্না করছি। বুনু সারাদিন করে ক্লান্ত, দিদাও যথেষ্ট করেছে আজকে, জানো তো, মানুষটা এসে টুকটুক টুকটুক করে ছোট ছোট বাসন যেগুলো হয় না ফ্রিজের যেমন সেগুলো ওগুলো ধুয়েছে। আমি কখনো বলবো না যে আজকে আমি একা করেছি, আজকে 3 জনে মিলে 4 জনে মিলে, আয়ুষের পাপাও কাজ করেছে, 4 জনে মিলে প্রচুর কাজ করেছি, তারপরেও শেষ করে উঠতে পারিনি। তো একটু রেস্ট নিচ্ছিলাম তোমার সাথে বিকেলবেলা কথা বলে। তো এখন আমি চলে এসেছি কি বানাতে, ডিমের ঝোল করবো। ওকে ফোন করলাম, ও হাসপাতাল থেকে চলে এসছে। আজকে বাবার কালকে একটু খারাপ ছিল, আজকে আবার বাবা একটুখানি মানে একটু সারা শব্দ করছে আর কি, ওর বাবা যেটা বললো, মানে ওইটুকু কিছুই না, মানে কালকে একটু খারাপ ছিল, আজকে একটু নার্সরাও বললো একটু মানে অন্যরকম আর কি। তো ভগবান তোমরা সহায় থাকলে সবকিছু ঠিক হবে, তোমরাও আশীর্বাদ করো। তো এই যে এখন ডিম নিয়ে নিয়েছি 5টা। কি করবো বলো তো, আমার আর ইচ্ছে করছে না যে মশলা টশলা বেটে তারপরে কিছু একটা করি, দাঁড়াও দেখাচ্ছি। যেহেতু ফোন করে বলেছিল মাংস আনবে, তাই আমি ভেবেছি আধা কেজির মতো তো আনবেই, তো সেরকম আধা কেজিও না, ওই জন্য দেখো মাংসের ঝোল কতখানি বেঁচে আছে। আর লঙ্কার গুঁড়ো দেয়নি, ওই পরে ছিল না বলে। তো ডিমটাকে মাংসের ঝোলেই দিব, কিন্তু দিদার ডিমটা আলাদা করে বানাবো, কারণ দিদা মাংসের ঝোলে ডিম খায় না। দিদাকে সকালে ডিম করে দিয়েছিলাম, রাত্রে ডিমের ঝোল খাবে, সকালে ডিমের পোচ খেয়েছিল। তো তাছাড়া তো অন্য কিছু এখন সবজি রাতের বেলা শাক খাওয়া যায় না, তাছাড়া কোনো সবজি নেই, কি বানাবো, সেই জন্য আবার ডিমের ঝোল করছি এখন। তো এই ঝোলে ডিম দিয়ে দেবো, আর দিদার জন্য আলাদা করে বানাবো। তাই তো পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু কাটা আছে, এতগুলো পেঁয়াজ লাগবে না। আমি ভেবেছিলাম এমনি নর্মালি তরকারি করব, তারপর ভাবলাম না ঝোলটা ফেলবো না। সারাদিনে প্রচুর কাজ করা হয়েছে, সবটা কিন্তু শেয়ার করা হয়নি বন্ধুরা। তো চলো যতটুকু পেরেছি করেছি, শরীর ভীষণ ক্লান্ত, ভিডিওটা এখানেই শেষ।